সময়টা ছিল 2025। 2025-এর রেড রোডের একটি বিশেষ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি বা একটি বক্তব্য অনেকের মনেই হয়তো একটু চির ধরিয়েছিল। আর সেই চির ধরা বা সেই দুঃখ থেকেই শিলিগুড়ি শহরের এক বাসিন্দা, যিনি পেশায় আইনজীবী, তিনি পৌঁছে গিয়েছিলেন একেবারে সরাসরি প্রধাননগর থানায়। আর তার একটাই কারণ যে তিনি তার ব্যক্তিগতভাবে একেবারে মনে হয়েছে যেই বক্তব্য তিনি পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, সেটা কখনোই উচিত বা কাম্য নয়, এবং তিনি পৌঁছে যান প্রধাননগর থানায়। কিন্তু 2025 সালে তার সেই অভিযোগ নেওয়া হয়নি। কি সেই অভিযোগ ছিল এবং 2026-এ এসে কেন আমরা আবার সেই কথার পুনরাবৃত্তি করছি, এই প্রশ্ন হয়তো আপনাদের মনে উঁকি মারছে। তো সেটারই জবাব আমরা দেব, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি শহরের বা প্রধাননগর এলাকার বাসিন্দা রিঙ্কি সিং। তিনি পেশায় আইনজীবী, 14 বছর থেকে তিনি এই আইনের পেশার সঙ্গে জড়িয়ে রয়েছেন, এবং তিনি 2025 সালে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে। তবে আজ 2026 সালে এসে তিনি অভিযোগ জানিয়েছেন, এবং তার অভিযোগ এই মুহূর্তে যদি বলা যায় যে একেবারে সমাজ মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে এবং সকলেই আমরা জেনেও গিয়েছি। তো কি সেই অভিযোগ, কেন সেই অভিযোগ, এই সমস্ত বৃত্তান্ত শুনবো আমরা রিঙ্কি সিং এর কাছ থেকেই। তো প্রথমেই বলবো খবর সময় বাংলায় আপনাকে স্বাগত। 2025 সালের ঘটনা এবং সেই ঘটনারই রেশ 2026-এ। তো আমি আজকের এই ঘটনাটাতে না গিয়ে যদি আমি 2025-এর থেকেই শুরু করি, তবে বোধহয় ভিউয়ার্সদেরকে বুঝতে সুবিধে হবে যে 2025-এ কি ঘটেছিল বা কোন বক্তব্যের জন্য আপনি প্রধাননগর থানার দ্বারস্থ হয়েছিলেন। নমস্কার, শিলিগুড়ি খবর সময়ের তরফ থেকে আর আমার তরফ থেকে সমস্ত শ্রোতা ভিউয়ার্সদেরকে। অ্যাকচুয়ালি এই ঘটনাটি ঘটে 2025-এ। সেই সময় রেড রোডে মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, ঈদের সমাবেশ ছিল। সেই সময় মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার ছিলেন। তিনি কি করেছেন, ওই ধর্মীয় সমাবেশে হিজাব লাগিয়ে মুসলিম রীতিনীতি, আদাব, ওই সমস্ত কিছু অনুকরণ করে নিজেকে মোটামুটি পুরোপুরি মুসলিম বানিয়ে ফেলেছিলেন। কিন্তু উনার কোথাও মনে হয়েছে পুরোপুরি উনি মুসলিম হতে পারেনি যতক্ষণ না উনি হিন্দু ধর্মকে গালি দেবেন। উনি ওই সময় মুসলমান বিশেষ কমিউনিটিকে খুশি করতে হট করে বলে ফেললেন, এই গন্ধা ধর্মকে আমি মানি না। কে বানিয়েছে এই গন্ধা ধর্ম, এই চুলের ধর্ম? তখন আমি অবাক হয়ে যাই যে উনি যতই উনি মুসলিম প্রীতি, মুসলিম তোষণ করুন, কিন্তু আদতে তো উনি উনার বাই বার্থ উনি হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলি, সেটা তো অস্বীকার করতে পারেন না। তারপরে উনি নিজের ধর্মকে পুরো পৃথিবীর সামনে ছোট করছেন, হেয় করছেন। যাকে আপনি দেখবেন, আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম আদি অনন্ত, পুরো বিশ্ব এই ধর্মে আকৃষ্ট হয়ে এখন নিজেদের যেটা জন্মগত ধর্ম তাকে ছেড়ে দিচ্ছে। মানুষ হিন্দু ধর্মে আকৃষ্ট হচ্ছে কারণ এটা সায়েন্টিফিক্যালি ধর্ম, এটা শান্তির ধর্ম, এটা সম্মানের ধর্ম। মাটির থেকে শুরু করে সমস্ত গাছ গাছরা, জীব জন্তু, সবার মধ্যে আমরা প্রাণীর সঞ্চার অনুভব করি আর সবাইকে সম্মান দিই, সবাইকে দাম দিই। সেই ধর্মকে উনি একজন চিফ মিনিস্টার হয়ে গন্ধা ধর্ম বলছেন। আমি সেদিন খুব ব্যথিত, দুঃখিত হয়ে আমি চলে যাই প্রধাননগর থানায়, কারণ আমার জুরিসডিকশন পড়ে। থানায় গিয়ে আমি যা উপলব্ধি করি, আরো ব্যথিত, আরো মর্মাহত হই। আমি একজন আইনজীবী, আমার কাজই হচ্ছে হিলিং প্রসেস, লোককে কষ্ট থেকে লাঘব দেওয়া, ন্যায় বিচার অব্দি পৌঁছে দেওয়া। সেখানে আমি আইনজীবী হিসেবে প্রধাননগর থানায় যখন পৌঁছাই, তখনও আমাদের আইসি ছিলেন বিডি সরকার বাবু, এখনো উনি আমাকে আমার পুরো এফআইআরটা পড়ে বললেন, না এই এফআইআর নেওয়া যাবে না। আমি বললাম, কেন নেওয়া যাবে না? গন্ধা ধর্ম বলেছে, আপনিও হিন্দু, গন্ধা ধর্মে আপনাকে আঘাত দেয়নি, আঘাতপ্রাপ্ত হননি, না নেওয়া যাবে না। তৃণমূলের আমি বললাম, আমি যখন হুমায়ুন কবির বলেছিল 30% কেটে নদীতে ভাসিয়ে দিব, ভাগীরথীর নদীতে, আপনি তখনও এফআইআর নেননি। পুরো ভিডিও আছে আমার কাছে। আপনি ভিডিওতে বলছেন, হ্যাঁ আমি তৃণমূলের সমর্থক, যা ভাবার ভাবেন, আমি নেব না। সায়নী ঘোষের সময় আপনি নেননি। আপনি কোনো একজন তৃণমূলের কর্মী, নেতা, মন্ত্রী, এমএলএ, মুখ্যমন্ত্রী তো অনেক দূরের কথা, আপনি নেন না কেন? আপনি কি উর্দিদারি তৃণমূলের গুন্ডা, নাকি আপনি সরকারের বেতন নেন, আপনি পুলিশ অফিসার? মেনশন করুন, ক্লিয়ার করুন। উনি শুনলেন না, অনেকক্ষণ বসিয়ে রাখলেন, উনি নিলেন না। আমার সাথে যারা গিয়েছিল তাদের সাথে দুর্ব্যবহার করে বের করে দেওয়া হলো। আমি আইনজীবী বলে থানা থেকে ধাক্কাটা দিতে পারিনি। অভদ্র, অসভ্য আচরণ করে আমি প্রতিটা
উনার থানায় গিয়ে আমার উনার সাথে যে এক্সপিরিয়েন্স আমি যা পেয়েছি, আমার প্রতিটা ফেসবুকে ভিডিও সেভ করা আছে, আপনি চাইলে দিতে পারবো, ইভেন এটাও। তারপরে আমি সাইবারে যাই। সাইবারে সেই সময় যে আইসি ছিল, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, সে বলল রেখে যান ম্যাডাম, দেখবো, মেজো বাবু আসবে দেখবে, বড় বাবু আসবে দেখবে। এক সপ্তাহ আমার অভিযোগটি সেইভাবেই ছিল, না রিসিভ করেছে, না সেটাকে কেস মানে এফআইআর নাম্বার দেওয়া হয়েছে। এক সপ্তাহ পরে আমি গিয়ে আমার অভিযোগপত্রটি চাই যে দিয়ে দিন, যখন নেবেন না। তারপরে আমি ভেবেছি কোনো না কোনো দিন তো সরকার চেঞ্জ হবে, চাই গেরুয়া সরকার আসুক, বামপন্থী আসুক, আর কংগ্রেস আসুক, যার শুরু আছে তার শেষ আছে। স্বৈরাচারী শাসকের তো শেষ হবেই, খুব তাড়াতাড়ি হবে। আশায় আমি, বলে না চাষা বাঁধে আশা, কিন্তু আমাকে আরেকটা উনি সুযোগ দিলেন। এর মধ্যে 2026-এর বিধানসভা ইলেকশনের প্রচারে গিয়ে উনি কি করলেন, আপনার আপনি হয়তো মনে থাকবে আপনার, উনি কোনো একটা জনসভায় না, কোনো একটা প্রতিবাদ সভায় উনি গিয়েছিলেন কলকাতার। সেই প্রতিবাদ সভায় উনি বলছেন যে একটা বিশেষ কমিউনিটি আছে না, যখন জোট বাঁধে না, তখন তোমাদেরকে 12টা থেকে 13টা বাজিয়ে দিবে, আমি আছি বলে না তোমাদের 13টা বাজছে না। কাকে 13টা বাজানোর ভয় দেখাচ্ছেন? কারা 12টা বাজিয়ে দিত? কাদের থেকে উনি আমাদের সুরক্ষিত রাখছেন, আর কাদেরকে উনি অতি উৎসাহিত করছেন না, আর কাদের জন্য উনি বলছেন যে উনাকে ভোট দিয়ে চিফ মিনিস্টার করলেই আমরা সুরক্ষিত থাকবো। আমি আরো ভীত সন্তুষ্ট হয়ে যাই। আমি ভাবি তার মানে যদি তৃণমূল হেরে যায়, তাহলে মুসলমানরা আমার উপর অ্যাটাক করবে। আমি তো সবসময় হিন্দু ধর্ম নিয়ে সোচ্চার হই, আমি সবসময় হিন্দুদের অধিকার নিয়ে হিন্দু অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি পশ্চিমবঙ্গে। আপনারা এর আগেও আপনাদেরও আমি বাইট দিয়েছি। আজাদ খানের উপরে ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথম এফআইআর করি, কবির সুমনের উপর আমি করি। যেখানে যেখানে তৃণমূলের কোনো সহকর্মী, সহযোদ্ধা, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি আমার হিন্দু ধর্ম বা আমার হিন্দু ভাই বোনকে আঘাত করেছে, আমি প্রতিবাদ করেছি। আমার মুখটা, ফেসটা সবাই চেনে। তার মানে যদি ইলেকশনে তৃণমূল হেরে যায়, তাহলে সবার আগে তো আমি আঘাতপ্রাপ্ত হবো। আমার জীবন নিরাপত্তা নেই, আমি ভয়ে আবার থানায় যাই। আমার এফআইআর তখনও নেওয়া হয় না, কারণ তখনও সরকার কিন্তু তৃণমূলেরই ছিল। মানে 2025 2025 শেষে না, 2026 এই তো। আচ্ছা, মানে নির্বাচনের সময় যে প্রচার চলছে সেই সময় এপ্রিল মাসে, তখনও আমাকে নেওয়া হয় না, সেম ভাবে আমাকে মানে আপনার ওটা 2025-এও গেলেন, তখনও হয়নি, আবার 2026-এও আপনি আরেকবার গিয়েছিলেন, সেই সময়টাও হয়নি। মানে সেম এক্সপিরিয়েন্স। কখনো বিটার ট্রুথ ফেস করেছি, কখনো মিষ্টি ভাষায় বলা হয়েছে নেওয়া যাবে না, সাইবারে যান। সাইবার বলেছে বড়বাবু নেই, আপনারা হয়তো জানেন, আপনারা তো মিডিয়া লাইনে আছেন, সাইবারে ম্যাক্সিমাম টাইমে আইসি থাকে না, কেউ একজন ডিউটি অফিসার থাকে, সে বলে রেখে যান, পরে জানাবো। এবার আমি আইনজীবী, আমার কাছে পরে শোনার কোনো সময় নেই। আমি চাইবো আমার আমি যেই সম্বন্ধে এফআইআর করতে এসেছি সেটা ন্যায্য হলে আপনি রিসিভ করে দিন, সেকশনগুলো আপনি পরে লাগান। কিন্তু সেটুকুও পশ্চিমবঙ্গ পুলিশের এত মেরুদণ্ড ভেঙে দিয়েছিল তৃণমূল সরকার চলাকালীন, তারা বেছে বেছে শুধুমাত্র তাদেরই এফআইআর নিত যারা তৃণমূল দল করে। ওখানে হিন্দু বলে কোনো শব্দই ছিল না, হিন্দুর অধিকার মানেই তৃণমূলের হিন্দুদের অধিকার সুরক্ষিত ছিল, বাকি কারো না। কিন্তু আপনি ইন জেনারেল দেখবেন, যদি মুসলমান ধর্ম নিয়ে মমতা ব্যানার্জিকে আপনি বলতে বলেন যে মুসলমান ধর্ম গন্দা ধর্ম, আমি এই চুলের ধর্মকে মানি না, হিন্দুরা খুব প্রতিহিংসা পরায়ণ, তোমাদের 13টা বাজিয়ে দিবে, সার তানসে জুদা হয়ে যেত, উনার উপর আক্রমণ হতো, উনার পার্টির ক্যাডারদের রাস্তায় আগুন ধরিয়ে দিত, তাদের মারতো। তার মানে হিন্দুর সহনশীলতা, হিন্দুর ক্ষমাশীল নেচার, হিন্দুর মানবিকতাই কি হিন্দুকে, আরেকটা হিন্দু যাদের ভোটে পাওয়ারে এসছে, উনি তো শুধুমাত্র মুসলমানদের মুখ্যমন্ত্রী না, উনি হিন্দুদেরও ভোট পেয়েছে, উনি সবার মুখ্যমন্ত্রী, উনার কালার কাস্ট এসব দেখার কোনো অধিকার নেই সাংবিধানিক পদে থেকে। তার মানে কি, উনি কি বোঝাতে চাইছেন যে উনি হিন্দু হিসাবে উনি আমাদের ভাবাবেগকে আঘাত করার উনার অধিকার আছে? কোথাও তো ফ্রিডম অফ স্পিচকে তার বাউন্ডারি মেনটেন করা উচিত। আমি তো খুব মানে ভাবাইত হয়ে গেছি যে তৃণমূলের হিন্দুদের শুধু অধিকার সুনিশ্চিত। তুমি আপনি ইন জেনারেল দেখুন, ইন জেনারেল একটা হিন্দুকে যদি মুসলমানের ভয় দেখানো হয়, সেই হিন্দুটা যাবে কোথায়? মুখ্যমন্ত্রী, থানা, প্রশাসন, 1 বাই 1 করে যাবে। সব দরজা যদি শুধুমাত্র উর্দিধারী পুলিশরা বলে যে তৃণমূলের পার্টি থেকে আসলেই নেব, আর তৃণমূলের পার্টি নিশ্চয়ই নিজের নেতা মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করবে না, তাহলে আমরা এই 10-15টা বছর কোথায় ছিলাম? তাহলে কি অবশেষে আপনার সেই অভিযোগ জমা পড়লো 2026-এ এসে, মানে যেটা আমরা জানলাম যে মানে তৃতীয়বারের মতন এগিয়ে আপনার জমা পড়েছে, তো সেটা আপনি কবে সেই মানে এফআইআর আপনি দিলেন বা কোথায় দিলেন সেটা?
3 দিন আগে, 4 দিন আগে আমি প্রধাননগর থানায় গিয়েছি যে আমার এই এফআইআরটা নিন। উনি বললেন যে না, এটা সাইবারের মামলা, সাইবারে করুন, নেব না। ডিউটি অফিসারকে উনি ফোনে বলে দিলেন। আমি যখন ওনাকে ফোন করে বললাম আমি তো নিয়েই ছাড়বো আজকে, সারা বছর আপনি এক করতে পারবেন, এখন ক্ষমতা চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছে রূপ রং কালার ধর্ম দেখে আপনারা বিচার করবেন না, যে আসবে তাকে পরিষেবা দেবেন। প্রশাসনকে কট্টর হতে হবে আর প্রশাসনকে সঠিক সুশাসন ব্যবস্থা আনতে হবে, সে যেই পার্টিই করুক। যেখানে অক্ষরে অক্ষরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পালন করছে কথাগুলো, আপনারা কেন করবেন না? তখন স্পষ্ট ভাষায় বলে দিল আমি মিটিং এ আছি, কথা বলতে পারবো না। সেটাও রেকর্ড আছে, ঠিক আছে। আমার সাথে আমার জুনিয়র গিয়েছিল, আমি বলেছিলাম রেকর্ড কর, কারণ আমাদের থানাগুলো তো অস্বীকার করে যে ম্যাডাম মিথ্যে বলছে। আমি গিয়েছি, আমার কলার মানে ফোনের কল লিস্ট আপনি চেক করুন, আমার লোকেশন চেক করুন, পাবেন। তারপরে আমি সাইবারে গিয়েছি। সাইবারে যাওয়ার পরে ডিউটি অফিসার ছিলেন সুরজবাবু সামথিং কেউ, উনি বললেন কার বিরুদ্ধে কি? আমি বললাম এর মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানে ফরমার চিফ মিনিস্টার মানে যে ছিলেন। তো বললেন 25-এ। আমি বললাম পাপ যদি আমি 20 বছর আগে কাউকে মার্ডার করি, 26-এ গিয়ে তার মানে সাজা পাবো না? পাপ পাপই হয়। সময়কাল হতে পারে মানুষের বিরোধিতার শক্তিকে একটু কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়, পাপ তো কমে না। আর তখন বললো তাহলে স্যারকে তো বলতে হবে, স্যার তো এখন নেই, আপনি রেখে যান। আমি বললাম আর আমি এগুলো শুনবো না, আপনাদের আইসির নাম্বার আছে আমার কাছে, ওয়ালেও টাঙানো ছিল, মিলিয়ে দেখলাম সেম আইসি কিনা। সম্রাট বাবুকে ফোন করলাম, বিষয়টি বুঝিয়ে বললাম। সম্রাট বাবু বললেন ঠিক আছে আমি রিসিভ করে দিচ্ছি। উনি ডিউটি অফিসারকে বললেন, রিসিভ করে জিডি দিলেন। কালকে 4 দিন পরে কালকে আমি আমার জুনিয়রকে থানায় পাঠিয়েছি যে এতদিন ধরে অনলাইনে আসছে না কেন, কেস নাম্বারও আসছে না। আমি 5টা সেকশন দিয়েছিলাম, 351 বিএনএস, 352, 354, 356, 299 আর ইন আদার লস, যে আপনাদের আরো যদি মনে হয় এর মধ্যে ধারা লাগান। কালকে আমি কেস নাম্বারে দেখলাম 4টে সেকশন দিয়েছে আর এফআইআর নাম্বার দিয়েছে। তার মানে যদি বলা যায় 2025-এর রেড রোডের ঘটনা এবং 2026-এর নির্বাচনের প্রচার চলাকালীন আরো একটি ঘটনা, অর্থাৎ দুটো ঘটনাকে একসঙ্গে সংযুক্ত করে 2026-এ আলটিমেটলি আপনি সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে আপনার এটা কেস নাম্বার দিল। এবার আপনার কি মনে হচ্ছে যে একজন যদি বলা যায় যে শুধুমাত্র হিন্দু বলে নয়, আপনি একজন নিজে বিজেপি কর্মীও, যেটা আমাদের অফ ক্যামেরা জানালেন যে দীর্ঘদিন থেকে আপনি এটার সঙ্গে যুক্ত রয়েছেন, তো এবার কি মনে হচ্ছে যে এই যে কেসটা আপনি দিলেন বা আপনার একটা অভিযোগ জমা পড়লো, এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে? মানে কোনো ব্যবস্থা গ্রহণ হবে বা হবে না, বা কি হতে পারে বলে কি মনে করছেন? দেখুন, সেই সময় যদি বিডি সরকার মহাশয় আমার এফআইআরটা নিয়ে নিত, তাহলে কি হতো? মুখ্যমন্ত্রী ম্যাডাম শিলিগুড়ি কোর্টে আসতেন, বেল নিতেন, বা উনি কেন বলেছেন, কিসের পরিপ্রেক্ষিতে উনার এই মানে এক্সপিরিয়েন্স হয়েছে, উনার পক্ষটাও আদালত জানতে পারতো। উনিও বুঝতে পারতেন যে সাংবিধানিক পদের গরিমাকে নষ্ট করা উচিত না, কারণ উনি শুধু চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ছিলেন না, পুরো পৃথিবী জুড়ে যতগুলো দেশ আছে, রাজ্য আছে, সবাই উনাকে চেনেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে। পশ্চিমবাংলাকে রিপ্রেজেন্ট করছেন উনি। উনার ভাষা সংযত হওয়া উচিত, শব্দের চয়ন খুব উন্নত মানের হওয়া উচিত, আর উনার মধ্যে সব ধর্ম সম্পর্কে খুব যত্নশীল হওয়া উচিত। উনারা এই এফআইআরটা না নিয়ে উনাকে আরো বেয়াদব বানিয়ে দিয়েছিলেন, নিডর বানিয়ে দিয়েছিলেন, ডেসপারেশন অনেক উপর লেভেলে করে দিয়েছেন যে আমি যেই পদে আছি কেউ ধরতে পারবে না। এখন আমি যেই এফআইআরটা করেছি, এখন যদি উনি আদালতে আসেন, উনি জামিন নেন, উনার পক্ষ উনার উকিল বলে কোর্টে, আর মাননীয় বিচারক ম্যাজিস্ট্রেট মহাশয় বা মহাশয়া উনি যদি শোনেন, শোনার পরে যেগুলো বিএনএস এর ধারা লাগিয়েছে সেইগুলো দণ্ডনীয় অপরাধ, বিএনএস মানে ভারতীয় ন্যায় সংহিতা হিসেবে, সেই দণ্ডনীয় অপরাধের সাজা যদি উনি পান, তাহলে পুরো ভারতবর্ষকে আমি বলতে পারি প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রতিটা রাজ্যের জেলা শাসক বা যে কোনো সাংবিধানিক পদের অধিকারী, তারা বাক স্বাধীনতাটার মানে বুঝবে, বাউন্ডারি বুঝবে, লিমিটেশন বুঝবে। আর হিন্দু ধর্ম লিবারেল, হিন্দু ধর্ম খুব শান্তপূর্ণ, শান্তশিষ্ট, মানে কাইন্ড, স্নেহশীল, যত্নশীল, এত ভালো ধর্ম, সেই ধর্মকে অপমান করা, তারা হাতে অস্ত্র নিয়ে সার তানসে জুদা করতে পারে না, বাড়িঘর পুড়িয়ে দিতে পারে না, ট্রেন বাস জ্বালিয়ে দিতে পারে না। হিংস্রতা তারা শেখেনি তাদের গীতা থেকে, মহাভারত থেকে, রামায়ণ থেকে। তারা আইনের মাধ্যমে একটা ক্ষমতার শীর্ষে থাকা মহিলাকে তার দম্ভ ভাঙিয়ে তাকে যে আইনের ধারাগুলো শেখাতে পেরেছে, আমাদেরও শেখাতে পারবে। আমাদেরকে এখন বাক্য বিনিময়ের সময় খুব সংযত থাকতে হবে, এটা যাতে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে পারে। সেই এক্সাম্পল সেট করার জন্য ওনার এই যে উনি দণ্ডনীয় অপরাধ করেছে তার সাজা পাওয়া খুব উচিত।
এবং যেটা রিঙ্কি সিং আমাদেরকে জানালেন যে এটা একটা তার তার যেটা একেবারে ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা হয়েছে বা যে 2025-এর যে তিক্ত অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতাকে কাটিয়ে 2026-এ কিন্তু আলটিমেটলি তার অভিযোগ জমা পড়েছে এবং যেই যেই ধারাগুলোতে তার এই অভিযোগ জমা পড়েছে সেখানে অনেক ক্ষেত্রে যদি বলা যায় যে যার বিরুদ্ধেই অভিযোগ রয়েছে কিনা সে তার কিন্তু একটা যদি বলা যায় আইন মাফিক একটা শাস্তি বা আইন মাফিক একটা বিচার অবশ্যই হবে। তবে এটার ক্ষেত্রে কি হবে সেটা অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। এবং আর কিছু বলার আছে যে যদি ক্ষমতায় না আসতো এই সরকার, মানে বর্তমান সরকার, তবে তো আজকেও যে এই যে এফআইআর বা এই যে সাইবার ক্রাইমে যে জমা পড়েছে সেটা হয়তো আবার আবার চাপা পড়ে যেত। তো কোথাও না কোথাও কি এই নতুন সরকার আসার পরেই কি আরো বেশি এই মানে মনে হয়েছে যে শক্তিটা আরো বেশি সঞ্চার হয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো অবশ্যই রুলিং পার্টি একটা অ্যাডভান্টেজ নেয়, কারণ উনি পুলিশ মন্ত্রীও ছিলেন, উনি তো একাধারে অনেকগুলো দপ্তর সামলাতেন। তো অটোমেটিকলি আপনারা দেখেছেন 15 বছরে পুলিশের নিজস্ব ব্যাকবোন হারিয়ে ফেলেছিল। পুলিশ কোথায় লাঠি তুলবে, কোথায় তুলবে না, পুলিশ কোথায় মানে মানে ফেয়ারলি কাজ করবে, কোথায় করবে না, এগুলো সব ডিসাইড করতো নবান্ন 14 তলা। এইবার আমি কেন, ভারতবর্ষের যেখানে ম্যাজিস্ট্রেটরা আক্রান্ত হয়, যেখানে মালদায় মোথাবাড়ি কাণ্ডে যাদের বিচারকদের আটকে রাখা হয়, সেখানে আমি তো সামান্য একজন আইনজীবী। আমার তো এই সরকারের প্রতি কোনো মানে আশাই ছিল না, আমি হতাশ ছিলাম। আমি জানতাম এই সরকারের থেকে মানে আপনি হিন্দুদের বাদ দেন, আপনি এই সরকারের একটা সামান্যতম কর্মীর বিরুদ্ধেও আপনি এফআইআর করতে পারবেন না, কারণ তারা এত ডেসপারেশন তাদের এত ছিল যে তারা ওপেন সবকিছু করতে আর বলতে যা করার করে নেই। এগুলো আমরা দেখেছি, কিন্তু আমার চেষ্টা তো বিরত হবে না, চাই যেই সরকারই থাকুক। হিন্দু তো বিং হিন্দু, আমি সারা জীবন হিন্দু হয়ে জন্মেছি, গর্ববোধ করি হিন্দু হয়ে মরবো। আমার প্রথম পরিচয় আমি হিন্দু, তারপরে ভারতীয়, তারপরে আমি বিজেপির ভোটার। আমার মতাদর্শ কি সেটা পরে। আমাকে আমার ধর্ম শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান করতে, আমার ধর্মকে অসম্মান করলে তাকে তার জায়গা দেখিয়ে দিতে। তবে হ্যাঁ, আমার একটা আসার জায়গা এসেছে। এইবার আমি সাইবার মানে ব্রাঞ্চে যাওয়ার পরে শিলিগুড়ি পিএস এর পেছনে, যেটা আপনি জানেন মহিলা থানার সাথে, আমাকে বেশিক্ষণ বসতে হয়নি, 15 মিনিটে আমার জিডি হয়ে গিয়েছে। আর 3 থেকে 4 দিনের মধ্যে আমি এফআইআর কপি অনলাইনেও আপনি পেয়ে যাবেন, কেস নাম্বার দেখে নিন। এইটা 15 বছরে আমার উপলব্ধি হয়নি, 15 বছরে আমি বহুবার বহু থানায় তাহলে গিয়েছি। কি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কেসটা আপনি নিজেই লড়বেন? অবশ্যই আমি লড়বো, শুধু আমি লড়বো না, হিন্দু ধর্মে যারা বিশ্বাস করে, হিন্দু ধর্মের অপমানে যারা ব্যথিত, অপমানিত, দুঃখিত, তারা সবাই আসবে। আমাদের বিজেপি লিগাল সেলের প্যানেলের লোকরা আছে, ইভেন আমি টিএমসির হিন্দুরাও তো হিন্দু, যাদের এই কথায় মর্মাহত হয়েছে তখন সাহস করে বলতে পারিনি, তাদের জন্যও দরজা খোলা থাকবে। যারা হিন্দু হিসাবে, ভারতীয় হিসাবে, হিন্দু ভারতীয় হিসাবে গর্ববোধ করে, সনাতন ধর্মে বিলং করে, তাদের জন্য এটা খোলা থাকবে। আমি শুধু বলবো, আপনার যদি মনে হয় এটা রিঙ্কি চ্যাটার্জি সিং এর এফআইআর না, এটা আপনার মনের কথা, আপনি বলতে পারেননি, প্ল্যাটফর্ম পাননি, এখন আপনাকে প্ল্যাটফর্ম দিচ্ছি, আপনি আসুন, আইনজীবী হিসাবে আসুন কেসটা লড়তে। যদি আপনি আইনজীবী না হন তাহলে অন্তত সাথ দেওয়ার জন্য কোর্টে আসুন, নিজেদের ভয়েস রেইজ করুন। কারণ একজন হিন্দু, আমাদের যে 120 কোটি হিন্দু আছে তাদের সবার আওয়াজ হতে পারে। হিন্দুদের বলে না, হিন্দু হিন্দু ভাই ভাই, আমাদের ভাই ভাই হওয়ার টাইম এসেছে। সবচেয়ে বড় কথা, আমি আমার লাস্ট বার্তায় বলবো, প্রশাসন যদি কখনো, যে কোনো সরকারেরই উর্তিধারী গুন্ডা হয়ে কাজ করে না, তাহলে ধর্ম তো বাদ দেন, আপনি জীবন্ত লাশ হয়ে যাবেন, আপনার অধিকার রক্ষায় কেউ আসবে না। আমি তো 15 বছরে আমার ধর্মকে আমি সায়নী ঘোষের মুখে শুনেছি যে মহাদেব একটা লিঙ্গ, তাকে কন্ডম পরানো যায়, খুব বাজে লাগে আমার কথাটা বলতে। আমি মৌম মৈত্র যে এমপি ছিলেন, তাকে বলতে শুনেছি মা কালী কি খায়, মদ মাংস খায়। আমি কবির সুমনকে বলতে শুনেছি যে হিন্দু ধর্মে উনি জন্মাতেও চায় না, মরতেও চায় না, এই ধর্ম পাপ। আমি ফিরাদ হাকিম যে মেয়র, তাকে বলতে শুনেছি যে খুব দুর্ভাগ্য করে হিন্দু ধর্মে জন্ম হয়, মানে যারা ভাগ্যবান তারাই মুসলমান হয়ে জন্মায়। এগুলো সবই তৃণমূলের সৃষ্টি। সেখানে আপনি বলুন ডেসপারেশন কোন লেভেলে পৌঁছেছিল, যে মুখ্যমন্ত্রী ওদেরকে কোথায় বকা দিবে, কোথায় বোঝাবে যে তোমাদের লিমিট কি, কোন ধর্মকে তোমরা অপমান করছো, আমি সেই ধর্ম থেকে বিলং করি। উনিও মুসলমান একটা সম্প্রদায়ের কিছু ভোটের জন্য উনি নিজেই বলছে গন্ধা ধর্ম। সেখানে আপনি আমি সাধারণ পাবলিক, আমাদের তো সবসময় মনেই হবে যে আমার ধর্মকে আমারই লোকরা মানে কলঙ্কিত করছে। বা অন্য সম্প্রদায়কে আমি কি বলবো, অন্য সম্প্রদায় তো বলেনি হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, আপনি বলে ওদের খুশি করছেন। তো এটা আমার মনে হয় মার্ডার থেকেও বড় পাপ।
আমার মনে হয় আমার ধর্মকে এইভাবে কুলুষিত করেছে উনি, এটা খুনের থেকেও বড় পাপ। খুন করলে তো মানুষকে এমনি মেরে ফেলা যায়, আর উনি আমাদের ধর্মকে পুরো পৃথিবীর সামনে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছিলেন। ধন্যবাদ আপনাকে, এবং আপনি বুঝিয়ে যেভাবে বললেন, অর্থাৎ 2025 এবং 2026 কিভাবে এই অভিযোগ জমা পড়লো এবং আলটিমেটলি কি হয়। যদিও আবারও বলছি, বিজেপি সরকার, নতুন সরকার গঠনের পরেই কিন্তু বলা হয়েছে যে যেখানেই কোনো অপরাধ হয়ে থাকে, সেটা 2011 থেকেই হোক বা যখনই হোক, অর্থাৎ পুরনো যেটাই হোক না কেন, সবগুলো ফাইলের কথাই আবার করে নতুন করে খোলার বিষয় রয়েছে। তার মধ্যে একটি নতুন ফাইলের বোধহয় সংযোজন হলো এই শহর শিলিগুড়িতে। এবার দেখার যে এই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথায় আদালতে এই মামলা গড়ায়, সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা সকলে। ধন্যবাদ আপনাকে, এবং আমি সৌমি, আমার সহযোগী শুভম আবারও কোনো আপডেট নিয়ে নিশ্চয়ই হাজির থাকবো। ধন্যবাদ।